ডাক্তার তো গেলেই টেস্ট এতগুলো ধরাই দেবে, দেওয়ার প্রয়োজন আছে, আবার আননেসেসারিও দেয়, কারণ টেস্টের 40% ডাক্তারের পকেটে যায়। দেশের স্বাস্থ্যখাত হযবরল অবস্থা, প্রাইভেট মেডিকেল কলেজগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আর যত স্বাস্থ্যমন্ত্রী আসে, সচিব যারা আসে, স্বাস্থ্য সেক্টরে চাকরি বাকরি করে, তাদের সবারই কম বেশি একটা করে প্রাইভেট হসপিটাল আছে। আর প্রাইভেট হসপিটাল যেহেতু আছে, সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত হলে কেউ তো আর প্রাইভেট হসপিটালে যাবে না। তাহলে ওইটা বানাইতে হবে ভাগার, আর প্রাইভেট হসপিটাল বানাইতে হবে চাকচিক্য করে, যাতে সব প্রাইভেট হসপিটালে যায়। আর প্রাইভেট হসপিটাল মানে হচ্ছে গলা কাটো, ছুরি কাটো। ডাক্তার তো গেলেই টেস্ট এতগুলো ধরাই দেবে, দেওয়ার প্রয়োজন আছে, আবার আননেসেসারিও দেয়, কারণ টেস্টের 40% ডাক্তারের পকেটে যায়। শুনতে কষ্ট লাগবে আপনাদের হয়তো। রিয়ালিটি হচ্ছে মানুষের অন্তরের কথা বুঝবেন, মানুষের অন্তরের কথা বুঝবেন যখন প্রফেশনালে যাবেন। আমি একটা গান শুনছিলাম নসিহতার, এটার জন্য মামলাও করছিল ডাক্তাররা থাকে, যদিও সব রিয়ালিটি সঠিক না, রিয়ালিটি কিছুটা হইলেও সঠিক আছে। মানুষ অসহায় অবস্থায় পড়ে যায়, ঘর বাড়ি সব বিক্রি করে ফেলতে হয় একটা চিকিৎসার জন্য। এরপরে চিকিৎসা সেবাটা যদি সঠিকভাবে না পায়, অথবা মানুষ মানবিকতা তো না, আমার ইউনিভার্সিটিগুলো পাশ করে বের হচ্ছে এক একজন ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসের জন্ম হচ্ছে। এই মেডিকেল কলেজগুলোতেও তো ফেরেস্তা জন্ম নেয় না তো। এখান থেকে পাশ করে গিয়ে আনইথিক্যাল কার্যক্রম, হেলথ সেক্টর হচ্ছে দুর্নীতির সেকেন্ড লার্জেস্ট সেক্টর বাংলাদেশের। এখানে অশিক্ষিত রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি মজদুর এসা বসে থাকে না। কিন্তু কেন হেলথ সেক্টর দুর্নীতির আঁকড়াখানা? কেন বাজেট দেয়া হলে সরকারি হাসপাতালগুলো মানুষের মেডিকেল সার্ভিস নিশ্চিত করা হয় না? সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় গোয়াল ঘর, গরু ছাগল এখানে থাকে। মানুষগুলোকে মনে হয় রাস্তাঘাটে পড়ে আছে, মানবিকতা নাই। হাসপাতালের 250 শয্যা তো 250 শয্যায়, এর চাইতে আর বাড়ানো যাবে না, যতই চাহিদা থাকুক। জনগণ ট্যাক্সের টাকা দেবে। আপনারা দেখেন 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসির আওতায়। সেখানে 6 লক্ষ কোটি টাকা শুধুমাত্র আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এনবিআর এর কাছ থেকে, ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউজ। এই 9 লক্ষ কোটি টাকার 6 লক্ষ কোটি টাকাই শুধু আয় করে দিবে। তো এনবিআর যে টাকা আয় করবে, কোত্থেকে করবে? এনবিআর করবে আমার আপনার ইনডিরেক্ট ট্যাক্সের টাকা। টুপি কেনেন, পাঞ্জাবি কেনেন, পার্টস কেনেন, যা কেনেন না কেন 15% ব্যাট কেটে নেবে। বিদেশ থেকে আপনার বাবা টাকা পাঠায়, সেইখান থেকে টাকা কেটে নেবে। বিদেশ থেকে কোনো পণ্য আসলে তার উপরে শুল্ক আরোপ করবে। কোনো পণ্য বিদেশে গেলে জনগণের এই টাকার উপরে শুল্ক আরোপ করবে। যত শুল্ক বাংলাদেশে আরোপ হয়, সেই শুল্ক সম্পূর্ণ জনগণের উপরে দায় চাপে এসে বড় বড় পণ্যগুলোর উপরে শুল্ক আরোপ করে। পণ্য তো দিন শেষে কনজিউমার প্রোডাক্টস, আপনি আমিই কিনি। সুতরাং এই যে 6 লক্ষ কোটি টাকা যেটা এনবিআর আয় করবে, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, টোটাল বাজেটের প্রায় বলা চলে সিংহভাগ 70% এখানে আয় হয়। আর যেগুলো হবে সেগুলো হচ্ছে ইন্টারনাল লোন, এক্সটার্নাল লোন। ইন্টারনাল লোনও হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনি যা রাখেন ওইখান থেকে লোন নেবেছে। এরপরে আপনার বাবা, আপনার ভাই যেখানে আয় করে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের যে জমানো টাকা, এগুলো উঠায় নেয় তারা। এগুলো হচ্ছে ইন্টারনালভাবে এই লোনগুলো নিয়ে হাজার হাজার বিলিয়ন ডলারের কাছাকাছি তারা লোনের পাহাড় তৈরি করে রাখছে। বিদেশে লোন বা প্রায় 26 বিলিয়ন ডলার লোন হয়ে গিয়েছে। এই লোন তো আপনার আমাকেই পরিশোধ করতে হবে। এইসব লোন টোন নিয়ে এসে একটা বাজেট করে, টোটালি জনগণের টাকা। এইগুলো আবার লুটতরাজ করে, লুটপাট করে। হেলথ সেক্টরে বাজেট দেওয়া হচ্ছে, এটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হতো তাহলে হেলথ সেক্টরের অবস্থা এরকম থাকতো না। ডাক্তাররাও এরকম। আপনাদের ইন্টার্ন করবেন, ইন্টার্ন ডাক্তারদের বেতন শুনছি 25,000 টাকা। তো একটা 20,000 টাকা একটা মানুষ লেখাপড়া শেষ করার পরে এমবিবিএস, তার কাছে তো প্রত্যাশা অনেক। আমরা সামান্য অনার্স পাস করার পরে, মাস্টার্স পাস করার পরে যে চাকরি করি, বিসিএস ক্যাডার হলে ন্যূনতম 32, আদার সুযোগ সুবিধা দিয়ে 40-45,000 টাকা পড়ে যায়। একটা বেসরকারি চাকরিতে ঢুকলেও ন্যূনতম এখন 30,000 টাকা অফার করে। সেখানে এমবিবিএস পাস করার পরে এত ফাইটিং করে, এত খরচ করে, যেই বেচারা পাস করলো তার জন্য বেতন অফার এর আগে তো 15,000 টাকা দিত। এরপরে তো মায়ের তারদের জন্য ফ্রি, কেউ মরতে পারবে না তাদের হাতে, মরলেই হচ্ছে বাংসুর করো। তাদের কোনো সুরক্ষা নাই, তাদের সেফটি সিকিউরিটির কোনো আইন প্রণয়ন করা হয়নি, মেধাবীদের টোটালি মূল্যায়ন করা হয় না। একটা পর্যায়ে ট্রমাটাইজ হয়ে বিদেশে পাড়ি জমায় তারা। বুয়েটে পড়া ছাত্রদের মধ্যে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, রিপোর্ট আসছে 62% স্টুডেন্ট ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, আর দেশে আসে না। দেশে এসে করবে এটা কি? দেশ তাকে মূল্যায়ন করে না, রিসার্চ সেন্টার নাই,
শিক্ষা খাতে বরাদ্দ ঠিক মতো নাই, গবেষকদের এখানে মূল্যায়ন করা হয় না, ট্যালেন্ট হান্ট করা হচ্ছে না। এখানে বাইরে থেকে ধার করে নিয়ে এসে বড় বড় মেগা প্রজেক্ট চালায়, কিন্তু দেশের মেধাগুলোকে ইউটিলাইজ করে তাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন করে যেভাবে গড়ে তোলা দরকার ছিল তা আসলে করে না। এই যে কিডনির সবচেয়ে বড় অপারেশন যিনি করেন ডাক্তার কামরুল সাহেব, তার একটা সাক্ষাৎকারে দেখেছি, তাকে জিজ্ঞাসা করছে আপনার মতো এরকম আর লোক তৈরি করেন নাই, 15,000 20,000 কিডনি রিপ্লেসমেন্ট একাই করছে। তখন সে বলে আমি এরকম লোক পাই না যে ফ্রি এই কাজগুলো করবে, সবাই টাকার পিছনে ছুটে। এরকম লোক পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার, যে একেবারে ফ্রি বিনামূল্যে এই কাজগুলো করব। চিন্তা করে এত টাকা দিয়া MBBS ডাক্তার হইলাম, FCPS ডিগ্রি নিলাম, যদি কিছু ইনকামই না করতে পারি, একটা প্রাইভেট হসপিটাল যদি না থাকে, তাহলে এগুলো তো সম্পূর্ণ বৃথা। এত লেখাপড়া করে বাপ মা বলবে যে এই ডাক্তার, আবার ডাক্তারদের জন্য একটা সুযোগ সুবিধা আছে, ভালো বিয়ে করতে পারে। এখন আমি যেমন যদি টাকাই না থাকে, কিন্তু ভালো সংসারও তো আমার হইল না। টাকার উপরে সব দুনিয়ামুখিতা তাদেরকে আকৃষ্ট করে থাকে। তা আমরা এই মেডিকেল ডক্টরদেরকে এই জায়গায়, একাডেমিক এই জায়গায়, অ্যাটলিস্ট ছাত্র শিবিরের যারা, তাদেরকে আমরা প্রমোশন করি যে মানুষ হন, মানুষ হন, পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারবেন। যদি মানুষ না হয়ে শুধু জনসংখ্যাই বাড়াতে থাকেন, তাহলে এরকম মানুষ আপনার মতো এরকম ডাক্তার, হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে পৃথিবীতে, যাদেরকে কেউ চিনেও না, যাদের কোনো ইম্প্যাক্টও নাই, নীরবে নিবৃত্তে জন্মগ্রহণ করে, নীরবে নিবৃত্তে পৃথিবী থেকে চলে যায়। এই পৃথিবী তাদের স্মরণ করে না, আর দুনিয়াতে সে আকৃষ্ট হওয়ার জন্য, আঁকড়ে ধরার জন্য চেষ্টা করে। তার পরবর্তী প্রজন্ম তার সম্পদগুলো শুধু লুটপাট করে খায়, কিছুই হয় না। তিনি সকাল টু সন্ধ্যা শুধু মেডিকেলের চেম্বার করে বেড়ান, আর তার স্ত্রী পরিবার পরিজন তার এই টাকা নিয়ে চমৎকারভাবে ঘুরে বেড়ায়, নিজের টাকা নিজে ভোগও করতে পারে না। এরকমই অবস্থাগুলো গিয়ে দাঁড়ায়। এই জন্য জায়গাগুলোতে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটিভেশনের আওতায় নিয়ে আসা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, ওকে এটা বলে ফেলছি, কিভাবে ওভার থিঙ্ক করা যায়, নিজেকে বিরত, এটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। অলসতার উপরে নিয়ন্ত্রণ আনা যায় কিভাবে? অলসতার উপরে নিয়ন্ত্রণ ক্লাস শুরু হোক তখন আনবেন, এমনি মেডিকেলে বসে আবার অলসতা। ছাত্র শিবিরের মূল কার্যক্রম কি এবং অন্য ধর্মের মানুষদের নিয়ে তাদের পরিকল্পনা কি? ছাত্র শিবিরের 2-3 ধরনের কার্যক্রম করে। একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড কিছু প্রোগ্রাম আছে, যেগুলো আমাদের মূলত সিংহভাগ 50% বলা চলে। এরপরে আছে নিজের সংগঠনের সঙ্গবদ্ধ যারা হয় তাদেরকে নিয়ে মোরাল ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রাম আছে একটা। আর কিছু আছে হচ্ছে ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে পলিটিক্যাল কনসেনসাস বা পলিটিক্যাল কনসাস গ্রো আপ করার জন্য কিছু প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির করে। পলিটিক্যাল প্রোগ্রাম আমাদের টোটাল প্রোগ্রামের লেস দ্যান 10%। স্টুডেন্টদের সাথে তাদের ক্যারিয়ার অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো নিয়ার অ্যাবাউট 50%। আর আমার জনশক্তিদের মোরাল ডেভেলপমেন্টের জন্য আমরা অন্তত 40% প্রোগ্রামগুলো লঞ্চ করে থাকি। এইভাবে আমাদের প্রোগ্রামের একটা চমৎকার ডিজাইনিং আমরা করি। আমাদের প্রোগ্রামের মধ্যে স্টুডেন্টদের নিয়ে যে প্রোগ্রামগুলো আমরা করি, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এরপরে ফ্রি কোচিং সার্ভিস প্রদান করা, তাদেরকে হায়ার স্টাডির জন্য সুযোগ সুবিধা কি আছে, কিভাবে সহযোগিতা করব, তার একটা ব্রিজিং প্রজেক্ট চালু করা, কোচিং সার্ভিসের মধ্য দিয়ে স্টুডেন্টদেরকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মোটিভেশন দেয়া, প্রত্যেকটা স্তরের মানুষদের মধ্যে বা ছাত্রদের মধ্যে একটা ইন্টার বন্ডিংস এবং নেটওয়ার্কিং তৈরি করার জন্য কাজ করা, স্টুডেন্টদের মধ্যে যারা খুবই ট্যালেন্টেড আছে তাদেরকে আইডেন্টিফাই করে রিকগনিশন করা, এরপরে যারা হচ্ছে লেখাপড়ায় পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করা, নানামুখী কার্যক্রমগুলো ইসলামী ছাত্র শিবির পরিচালনা করে থাকে। এর বাইরেও স্কিল ডেভেলপমেন্ট অনেক কোর্স ইসলামী ছাত্র শিবির ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেলে করে থাকে, মেডিকেল কলেজগুলোতে করে থাকে, স্কুলের স্টুডেন্টদের জন্য করে থাকে। যেমন এসএসসি পরীক্ষার্থী এবার যারা পরীক্ষা দিল তাদের নিয়ে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু আছে। শত শত হাজার হাজার স্টুডেন্ট এই কোর্সের আওতায় আসছে। সেখানে ইংরেজি শেখানো হচ্ছে, স্পোকেন ইংলিশ, কম্পিউটার শেখানো হচ্ছে, বেসিক কম্পিউটার, এআইয়ের উপরে, চ্যাট জিমিনির উপরে কোর্সগুলো, চ্যাট জিপিটি, জিমিনি, এইগুলোর উপরে কোর্সগুলো করা হয়। এর বাইরেও সাইবার সিকিউরিটির উপরে কোর্স, অনলাইন এক্সপার্টাইজ করার জন্য যে ধরনের কোর্স চালু করা দরকার এগুলো কন্টিনিউয়াসলি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অফার করা হয়। এর বাইরেও ইসলামী ছাত্র শিবির নানা ধরনের সামাজিক কার্যক্রমে স্টুডেন্টদেরকে ইন্সপায়ারেশন করে। যেমন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলমান আছে সারা বাংলাদেশব্যাপী। বৃক্ষ আমাদের সমাজের একটা ব্যালেন্স তৈরি করতে সহযোগিতা করে, ইকোসিস্টেমকে ধরে রাখে। এই জায়গাগুলোতে স্টুডেন্টরা যেন প্রত্যেকেই এই বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করে এরকম আমরা সহযোগিতা করি। পাশাপাশি নিট অ্যান্ড ক্লিন কর্মসূচিগুলো আছে প্রতিটা ক্যাম্পাসে,
এরকম শত শত কর্মসূচি আছে, যেই কর্মসূচিগুলো আমরা স্টুডেন্টদেরকে এঙ্গেজ করি, সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের ভিতরে জাগ্রত করার জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আমরা লঞ্চ করি। দ্বিতীয়, আমাদের জনশক্তি যারা এই সংগঠনের অন্তর্ভুক্ত হয়, আমরা এতক্ষণ যে প্রোগ্রামগুলোর কথা বললাম, ইয়ুথ সামিট, সায়েন্স ফেস্ট, অন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, এই প্রোগ্রামগুলো একেবারে ইন জেনারেল, কনসেপ্ট রাইটিং, রিসার্চ প্রপোজাল সাবমিশন প্রোগ্রাম, নানা ধরনের প্রোগ্রাম আছে আমাদের। এই প্রোগ্রামগুলো সবার জন্য উন্মুক্ত, সে ছাত্র হোক অথবা ছাত্রী হোক, ভাই হোক বোন হোক, যে ধর্মেরই হোক না কেন, এই প্রোগ্রামগুলো 50% এই প্রোগ্রামগুলো সবার জন্য আমাদের উন্মুক্ত, এবং সবাই এখানে অংশগ্রহণ করে, সবাই এখানে জানার চেষ্টা করে, সবাই আমাদের মেসেজটা নেওয়ার জন্য চেষ্টা করে। যারা আমাদের সংগঠনে ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, তাদের মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে। 1 নম্বর প্রোগ্রাম আমরা করি সব্বেদারি প্রোগ্রাম, কোরআন তালিম প্রোগ্রাম। সব্বেদারি প্রোগ্রাম আপনারা জানেন এটা কি? আল্লাহ রাসূল এটা রেগুলার করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা অনেকটা ফরজ করে দিয়েছিলেন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলায় জাগ্রত হয়ে আল্লাহর কাছে সাবমিসিভ মাইন্ডে নামাজ পড়ে হাত তুলে দোয়া করা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কে আছো অভাবী, আমার কাছে তোমার অভাবের ব্যাপারে প্রার্থনা করো, আমি তোমাদের অভাব মোচন করে দিব। তোমাদের মধ্যে কে আছো দরিদ্র অথবা তোমরা অসুস্থ, আমার কাছে তোমরা প্রার্থনা করে তোমাদের অসুস্থতা থেকে পরিত্রাণ দান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাদেরকে বলে, কিন্তু বান্দা তো এই সময় ঘুমায়, অথবা রাত 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজটা পড়ার সময় থাকে না। ওই শেষ রাতে জাগ্রত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। রাত্রেও জাগ্রত হওয়া, শেষ সময়ে ঘুম থেকে ওঠা নফসানিয়াতের প্রবৃত্তি দমনে এবং দলনে কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ নফসের মধ্যে যত খায়েশ, দুনিয়ামুখী চিন্তা, অশ্লীলতা, বেহায়াপনা থাকে, রাতের বেলায় গুনাহের কথা স্মরণ করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াগুলোকে কবুল করে নেন। এজন্য রাতের জাগ্রত হওয়ার এই প্রোগ্রামকে আমরা বলি সব্বেদারি প্রোগ্রাম, যেই প্রোগ্রাম আমার সংগঠনের বিভিন্ন স্টেজে আমরা ধারাবাহিকভাবেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। শত শত হাজার হাজার এই সব্বেদারি প্রোগ্রামগুলো হয়। এরপরে যিনি কোরআন পড়তে পারেন না, তাকে কোরআন তালিমের আওতায় নিয়ে আসা হয়। যিনি হাদিস পড়তে পারেন না, হাদিস পাঠের আওতায় নিয়ে আসা হয়। ইসলামী সাহিত্য অধ্যয়ন স্টাডি সার্কেল হয় আমাদের। স্টাডি সার্কেলের দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের সামাজিক প্রেক্ষাপটগুলো নিয়ে ইসলামের বিভিন্ন নর্মস, ভ্যালুজ, ইসলামিক লস, শরিয়া, মাকাসিদ, মানহাজ, উসুলিয়াত, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, ইসলামিক ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইসলামিক লজ, ইসলামিক কানেক্টিভিটি, নেটওয়ার্কিং, এই যে বিষয়গুলো কিভাবে একটা রাষ্ট্র ফাংশন করে এবং শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়। এর আগে যখন মুসলিম খেলাফত সালতানাত ছিল সারা পৃথিবীতে শত শত বছর, হাজার বছরের উপরে, এই সময়গুলো ধরে কিভাবে এই রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে তা নিয়ে আমরা পাঠচক্র করি। দেশের ইতিহাস নিয়ে পাঠচক্র করি, দেশের ঐতিহ্য, সারা পৃথিবীর অর্থনৈতিক কাঠামো, হিজিমনিগুলো নিয়ে, কালচারাল হিজিমনিগুলো নিয়ে আমাদের পাঠচক্রগুলো হয়। এগুলো আমাদের ইন্টারনাল প্রোগ্রামে প্রতি মাসে বাধ্যতামূলক এই প্রোগ্রামগুলো করতে হয়। এর বাইরেও আমরা স্টুডেন্টদেরকে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য রিপোর্টিং সিস্টেম আছে। প্রতি স্টুডেন্ট যারা ছাত্র শিবির করে তাদের রিপোর্ট ব্যক্তিগত পত্রা লিখতে হয়। এইগুলোতে কখন কি করছে, কোথায় তার টাইম ওয়েস্ট হচ্ছে, এইগুলোর হিসাব কিতাব বৈঠকে এসে তাকে বলতে হয়। এখানে তাকে সাজেশন দেওয়া হয় যে না, লাইফ এইভাবে চললে হবে না, এইভাবে লাইফ গড়ে তুলতে হবে। এভাবে আমাদের প্রোগ্রামগুলো ইন্টারনাল কিছু প্রোগ্রাম আছে যেগুলো সেলফ ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের জনশক্তি তৈরি করি। বলে না ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পোলাইট হয়, ভালো, ডিসিপ্লিন, এগুলো এমনি এমনি হয় না। এগুলো ট্রেনিং না দিলে কোনো মানুষই তৈরি হয় না। ট্রেনিং না দিলে উচ্ছৃঙ্খল হয়ে যায় মানুষ। হচ্ছে মানে ট্রেনিং ছাড়া মোর ডেঞ্জারাস দেন আ লায়ন, মানে লায়নের চাইতেও হিংস্র বস্তুতে পরিণত হয়। যেগুলো আমরা দেখছি, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, মানুষ মানুষকে জবাই করতেছে, মানুষ মানুষকে, ইভেন এমন ঘটনা তো অহরহ ঘটছে। একজন প্রশ্ন করছে কেন ছাত্র শিবিরে সংযুক্ত হওয়া উচিত। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির ছাড়া এই বাংলাদেশে বর্তমানে আর কোনো ছাত্র সংগঠন আপনাকে নিয়ে এত ভাবে না, আপনার দেশকে নিয়ে এত ভাবে না। এবং যদি সংগঠন করতেই হয় তাহলে ছাত্র শিবিরই করা উচিত। এটা এই কারণে বললাম, আমরা বাইবর্ন ছাত্র শিবির করি নাই, পরিবার থেকে ছাত্র শিবির শিখে আসি নাই।
বা আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলাম এইসবের সাথে সম্পৃক্ত কিছু না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শিখেছি, দেখেছি। আমরা আমাদের লাইফস্টাইল ছিল একরকম, ছাত্র শিবির আর এক রকমভাবে গড়ে তুলেছে এবং এখানে নিঃস্বার্থভাবে গড়ে তুলেছে। সেখান থেকে আমার কাছ থেকে কোনো পাওনা সে আদায় করে নেয়। আজকে এই প্রোগ্রামগুলো করছি, আপনাদের কাছ থেকে নিঃসন্দেহে অনেক টাকা পয়সা নেওয়া হবে না, আবার কাউকে হয়তো বলাও হবে না যে ছাত্র শিবিরে সবাই জয়েন করো। আমরা এরকম সস্তা কাজ করি না। আসলে আমরা যে কাজটা করি আমাদের ফিলসফিগুলো মানুষের সামনে রিপ্লেস করার জন্য চেষ্টা করি। কারণ ছাত্র শিবিরের সাথী হতে গেলে, সদস্য হতে গেলে তো পড়তে হবে, না পড়ে আপনি যদি আসেন, আবার আমরা যখন সদস্য সাথী বানাই, আমাদের ক্রাইটেরিয়া আছে, ক্যাডার ভিত্তিক ক্রাইটেরিয়া, তখন আমরা বলি যে তোমার কিন্তু এই বিষয়গুলো মানতে হবে, যদি মানতে পারো তাহলে সাথী হও, অন্যথায় না। আপনারা যেমন পরীক্ষা টরীক্ষা দেন, আমাদের সাথীর এই যে প্রমোশনাল পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হয়, ভাইবা বোর্ডের সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয়, অন্তত 7-8টা সাক্ষাৎকার না দিলে আর 4-5টা পরীক্ষায় অংশগ্রহণ না করলে ওই ফাইনাল প্রপের মতোই আইটেম আছে এখানে নানা ধরনের সিস্টেমের মধ্য দিয়ে তাকে মান উন্নয়নটা করতে হয়। একজন স্টুডেন্টকে আমরা তিলে তিলে গড়ে তুলি এবং সেই জায়গার মূল ফোকাসিংটা থাকে মোরাল ডেভেলপমেন্ট। এই মোরাল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা একজন স্টুডেন্টে গড়ে তোলার জন্য চেষ্টা করি। সুতরাং মনে করি আপনি যদি ইসলামী ছাত্র শিবির করতে চান, এটা আপনার জন্য একটা বেস্ট অপশন স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে। আপনি আমাদের বইগুলো পড়তে পারেন, আমাদের দর্শনগুলো জানতে পারেন, আমরা কি পদ্ধতিতে কাজ করি এগুলোর সাথে আপনি একমত হতে পারেন। একমত যদি হন তাহলে ইসলামী ছাত্র শিবির আপনি যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ।